এই যে তিনটে ধাপ বা যে মানে অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর এবং প্রোডাকশন ডিজাইনার, তো এই তিনটে স্টেপের মধ্যে দিয়ে আমি গেছি। তো আমার এটা সুবিধা হয়েছে। তো এখনো যে পুরোপুরি বাংলা সিনেমায় প্রোডাকশন ডিজাইনটা শুধু সীমাবদ্ধ হয়ে আছে আর্ট ডিরেকশন ডিপার্টমেন্টের মধ্যে, কিন্তু হলিউডে কিন্তু বিষয়টা তার নয়। হলিউডে প্রোডাকশন ডিজাইনার একটা স্টোরি পুরো বাইবেল বুক তৈরি করে, যে বাইবেল বুকটা নিয়ে প্রডিউসার ফান্ডিং খোঁজে আর কি, মানে ব্যাংকে হোক প্রাইভেট হোক, প্রোডাকশনের কাজটা ওইখানে ওই লেভেল থেকে শুরু হয় আর কি। সে প্রথমে পুরো বাইবেলটা তৈরি করে, তারপর ডিরেক্টর ঢোকেন, তারপর ডিওপি ঢোকেন, তারপর আর্ট ডিরেক্টর ঢোকেন, বাকিরা সব ঢুকতে আরম্ভ করে আর কি। বুঝতে পারছেন তো কোন জায়গাটা আমি বলতে চাইছি? আমি থিপ অফ বাগদাদ বলে যে ছবিটা হয়েছিল, তার প্রোডাকশন ডিজাইন যারা করছিলেন দ্যাট টাইম, আমি রামোজি থাকাকালীন তাদের সঙ্গে কাজ করছিলাম। তো কোনো কারণে একটা সমস্যা হওয়ার জন্য কাজটা আমাদের রামোজিতে হয় না। কিন্তু ওই যে আমি 1 মাস কাজ করতে পেরেছিলাম, সেখানে দেখেছিলাম যে প্রোডাকশন ডিজাইনটা কি। এবং রিসেন্টলি আমি একটা বাংলা ছবি আমার করার কথা ছিল, বেশ বড় লেভেলে একটা বাংলা ছবি হতে যাচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রিতে। আমি ঠিক ওইভাবেই ভাবতে শুরু করেছিলাম আর কি, ওইভাবে কাজ শুরু করেছিলাম আর কি। প্রথমে ড্রয়িং, তারপর মক আপ, তারপর অরিজিনাল। তো মক আপটা কেন না, মক আপটা ফাইট মাস্টার নিয়ে কাজ করবে, সে আর্টিস্ট নিয়ে কাজ করবে, তারপর আমরা হয়তো যাবো। আমি দেখেছিলাম ওইভাবে হয় আর কি। কারণ তার সাইজ, তার ওয়েট, এভরিথিং যেন কোনো কি শুটিংয়ে কোনো প্রবলেম না হয়, কারণ এটা খুব হয় আর কি, মানে হয়ে এসছে যদি না হয়। সেই সময়টা আমার ছিল বলেই আমি করেছিলাম। আমি তারপর ছবিটা ছেড়ে দিই। তো আমার খুব টিমরা আপসেট হয়েছিল। আর আমি আপসেট হওয়ার কিছু নেই, তোর একটা বড় পার্ট পেলি, মানে একটা এডুকেশনের মধ্যে দিয়ে গেলি, এটা তুলে নিয়ে যখন কাজ করবি তখন কি তোদের এটা কাজে লাগবে, যে কিভাবে কাজ করতে হয় আমাদের। আমি মিরানারের নেমসেক করেছি। তো নেমসেকে যিনি প্রোডাকশন ডিজাইনার ছিলেন, তাকে দেখেছিলাম ওই বাইবেলটা তৈরি করে নিয়ে আসতে, একদম সিন ধরে ধরে তার কালার প্যালেট, মানে সেট কালার, ফার্নিচার কালার, সফট ফার্নিশিং কালার থেকে কস্টিউম কালার পর্যন্ত তার কিন্তু প্রতিটা পেজে কাপড় পাঞ্চ করা আছে এবং তাদের ড্রয়িং করা আছে এবং সেভাবে লেখা রয়েছে। ওই বইটা আমি পেয়েছিলাম, দেখার সুযোগ পেয়েছিলাম আর কি। সেভাবে সত্যি আমরা এখনো করে উঠতে পারি না, সিরিয়াসলি করে উঠতে পারি না, সময়ের অভাবে হোক বা আমাদের অশিক্ষাতেও বলতে পারি আমি, কারণ আমরা তো এখনো ওই দিয়ে যাইনি। কিন্তু নিউ জেনারেশন যারা, তারা আছে কিন্তু প্রোডাকশন ডিজাইন জেনে আসছে, পড়ে আসছে, এবং আগামী দিনে আমার মনে হয় এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করবে বলতে আমার মনেই হয়। এবং আজকে অনেকে আমার কাছে, আমি যখন আসে ছেলেমেয়েরা, আমি দেখি বেশ ইন্টারেস্টেড যে প্রোডাকশন ডিজাইনার হবো আমি। তো তাদেরকে আমি বলি তোমরা এই জায়গা থেকে শুরু করো আস্তে আস্তে। কারণ তোমাকে এই কাঠের সেকশনটা জানতে হবে। কাঠের সেকশনটা না জানলে, দুটো কাঠ কি করে জয়েন করলে কটা ব্রেক লাগে, এটাও জানার খুব প্রয়োজন আছে। কারণ না হলে তোমাকে কার্পেন্টার তোমার কথা শুনবে না। কেন এটা আমি দেখেছি, মানে আমার একটা কার্পেন্টার একটা কাঠ কাটছে, আমি তাকে কি জিজ্ঞেস করি কেন কাটছো তুমি, বলে তাদের টেবিলের পায়া হবে। আমি যদি সরু কাঠ দিয়েছো কেন, পায়া হবে তো। তো বলছে যে আর তো কিছু নেই। আমি তাহলে করো না, তাহলে তাহলে করো না, তুমি ওটা কাজটা করার জন্য করছো, কিন্তু কাজটা আমি ব্যবহার করতে পারবো না। এই যে একটা কাঠের সেকশন থেকে প্রশ্ন মনে যাবে কাঠটা কাটছে কেন, এটা কিন্তু সত্যি খুব প্রয়োজন আছে। এই গুগল হওয়ার ফলে তো প্রচুর লোক জাস্ট কতগুলো ইমেজ ডাউনলোড করে প্রোডাকশন ডিজাইন করার চেষ্টা করছে আর কি, কিন্তু তার ফ্যাক্লিটিটা তা জানে না। এই যে ধরো গিয়ে আমাদের যে স্ক্রিপ্টের মধ্যে কোথাও লেখা থাকে না যে লাইট সোর্স থেকে আসবে, বা জানলা কোথায় থাকবে, ডেপথ কি করে তৈরি হবে। তো এইগুলো কোত্থেকে আমরা কোত্থেকে শিখেছি, আমাদের কিন্তু এই রুট লেভেল থেকে ওঠাটাই আমাদের শিখিয়েছে কিন্তু। তাহলে আমি না কম্পোজিশনটা ডিরেক্টরকে বোঝাতে পারবো আমি এইভাবে বেডটা ফেলবো, তাহলে তোমার জানলার লাইটটা এখানে এসে পড়বে, এখানে তোমার এন্ট্রি নিতে পারবে, তুমি এখানে টু শট নিতে পারবে, তুমি এটা ডেপথ পাবে কিচেনটা। তো এই যে বলার জায়গাটা আমার কিন্তু এই ছোট থেকে
একদম কোনো স্টেপকে মিস না করে ওঠাটা কিন্তু আমার খুব কাজে লেগেছে। আমি প্রথমে গৌতম দার কথাই বলি। আজকে যদি গৌতম দা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি না আসতো, আমি বলে দিচ্ছি দাদা, আমাদের মতো বেশ কিছু ছেলে তো ইন্ডাস্ট্রি আমরা ঢুকতাম না। কারণ উনি না একটা আধুনিকতা এনেছিলেন আর্ট ডিরেকশনে। আধুনিকতা সাজানো নয়, আধুনিকতা মানে হচ্ছে গিয়ে মেটেরিয়ালসের ব্যবহার। আগে ফ্লোরিং হতো ব্রাশ দিয়ে, শুকনো ব্রাশ দিয়ে পাথর রেখে তারপর ওয়াক্সপোল দিয়ে ঘষতে হতো। মানে আমিও জীবনে কিন্তু প্রথমে ওয়াক্সপোল সারা রাত্রি ধরে ওয়াক্সপোল ঘষেছিলাম, চটের মধ্যে, কাঠের মধ্যে চট জড়িয়ে শুয়ে শুয়ে ওয়াক্সপোল ঘষে আমার চকচক করে যেত। তারপর একটা পাতলা কাপড় ফেলে রাখতাম, লাইট হয়ে গেলে তারপর তুলতাম আমরা। তাতে কিন্তু বোঝা যেত না ওটা ফ্লোরিং করা হয়নি বা স্টোন লাগানো হয়নি। কিন্তু এই যে পরিশ্রমটাকে, অহেতুক পরিশ্রম, হয়তো গিয়ে ওই পরিশ্রমটাকে হয়তো গিয়ে আর 20 টাকা বেশি দিলে হয়তো গিয়ে আমরা কিন্তু একটা লিনোনিয়াম লাগিয়ে দিলে কিন্তু ফ্লোরিংটা খুব সহজ হয়ে যায়। সেটা একটা বিষয় ছিল। আগে হতো কি হোয়াইটিং রং, তার মধ্যে স্টেনার মিশিয়ে রং তৈরি হতো। মজা হচ্ছে কি যখন আপনি রংটা বানাচ্ছেন ভেজা অবস্থায় রং দেখতে পেতেন, ওয়ালে লাগানো শুকানোর পর সেটা 50% ডাউন হয়ে যেত, মানে হোয়াইটিশ হয়ে যেত। মানে কোনো মানে নেই আর, মানে কোনো আইডিয়াই করা যাচ্ছে না যেটা কোথায় গিয়ে দাঁড়াবে। তারপর আমাদের তখন ডিস্টেম্পার চলে এসছে, ডিস্টেম্পার আমাদের স্টেনার মিশিয়ে এই রঙের ব্যবহার। তো এইগুলো না আমি দেখেছি, মানে দাদার কাছ থেকে আমি দেখেছি বা শিখেছি। তো এগুলো খুব দরকার ছিল কিন্তু, মানে কাঁচকে কাঁচ, লোহাকে লোহা, মানে ভেলভেট তো ভেলভেটই, এইটা খুব দরকার ছিল কিন্তু। মানে পাথর তো, পাথরটাকে আমরা অ্যাফোর্ড করতে পারতাম না, তো দ্যাটস ওয়াই তখন আমরা লিনোনিয়াম ইউজ করে পাথরের গুলোকে ব্যবহার করতাম আর কি। তাও টালি ব্যবহার করেছেন দাদা। হ্যাঁ, গ্রিল ব্যবহার করেছেন জানলায়, যেটা কোনোদিন জানলায় ওই কাঠ দিয়ে একটা গ্রিল তৈরি হতো স্ট্রেট স্ট্রেট লাইন দিয়ে। হ্যাঁ, সেটা জয়েন্ট দেখা যেত, মানে পেরেকের জয়েন্ট দেখা যেত। গৌতম দার আরেকটা জিনিস আমি যেটা লিখেছে, রঙের ব্যবহার, রঙের বিবর্তন। যে তখন কিন্তু আমাদের এই মাস্টার কার্ড আসেনি, মানে এশিয়ান পেন্সিল মাস্টার কার্ডও আসেনি তখন, আমি বলছি। তো তখন এই রঙের স্টেনার মিশিয়ে মিশিয়ে নতুন নতুন রং তৈরি করতেন, মানে যেটা অন্য কারো সেটে পাওয়া যেত না। এটা গৌতম দা, আমার মনে হয় যে আর্ট কলেজ থেকে আসার যে মানে প্লাস পয়েন্টটা, যে রং নিয়ে খেলার যে সাহসিকতাটা, এটা কিন্তু মানে গৌতম দা বলেই সম্ভব হয়েছিল, এবং সেখান থেকে আমরা শিখেছিলাম। এবং গৌতম দা স্পেস ডিভিশনটা খুব দারুণ, মানে গৌতম দা খুব ভালো স্পেস ডিভিশন করতে পারতো। একটা স্কোয়ার রেক্টাঙ্গুলার শেপ ফ্লোরকে কিভাবে মানে ভাঙবেন, লেয়ার দিয়ে ভাঙবেন, বা ড্রয়িং করে যে ঘরগুলোকে বার করতেন, করিডোর বার করতেন, এটা একটা শেখার জায়গা ছিল। এটা আমি বড়ভাবে পেয়েছি আর কি। তারপর আমি আমি শিফট করে যাই রামোজি ফিল্ম সিটিতে। সেখানে গিয়ে প্রথম আমি সমীর চন্দ্রকে পাই আর কি। তো নীতিশ দা তখন আমাদের মানে মেন বস ছিলেন। তো সমীর দা হারিবাড়ি বলে একটা ছবি শ্যামবেনে গেলে নিয়ে রামোজিতে আসে, এবং নীতিশ দাকে বলে একটা ভালো ছেলে দাও। তখন নীতিশ দা বলে তন্ময়কে দিচ্ছি, ভালো ছেলে, তুই দেখ কাজ করে। তো সমীর দাকে যে আমি দেখেছিলাম যে ডিটেলিং, এটা ছিল হচ্ছে কি একটা মুসলিম ফ্যামিলির গল্প। তো উনি না বলছেন, তো ওনার আরো দুটো অ্যাসিস্ট্যান্ট এসছেন মুম্বাই থেকে, তার নোট দিচ্ছেন, আর আমি এখন গালে হাত দিয়ে শুনছি। তো উনি না চোখ বন্ধ করে বলতে বলতে হঠাৎ করে আমার তাকে বললো, কে তুই লিখছিস না? আমি বললাম যে না, লিখছি না তো। লিখছিস না কেন তুই? বলে, আমি দেখতে পাচ্ছি তো। তুই দেখতে পাচ্ছিস? আমি, হ্যাঁ, মোমিনপুর, কাঁচ সার্কাস। হ্যাঁ, হ্যাঁ, তুই ধরেছিস, ঠিক ধরেছিস, ওটাই বলছি কিন্তু। আমি, হ্যাঁ, বুঝতে পারছি তো। মানে ইট পাতা পাতা রাস্তা, গরু চলে, ছাগল চলে, গোবর, নর্দমা, ওপেন নর্দমা, হ্যাঁ, স্ল্যাব দিয়ে এই ঘরটা গিয়ে চট ঝুলছে দরজায়, হ্যাঁ, চারটে সাইকেল দাঁড়ানো আছে, ডান দিকে জলের জায়গা, বাথরুম, বাঁ দিকে উঠে গিয়ে বারান্দা, তাতে একটা রান্নাঘর, সেখানে ওরা বেড়া বা চাটাই দিয়ে ঢাকা, টিন দিয়ে। তো এইভাবে উনি বলতে বলতে যাচ্ছেন আর কি। লাস্ট দিন আমায় বললেন
শোন তুই লিখলি না, ওদেরকে বললো ওকে কিন্তু লেখাটা দেবে না তোমরা, আমি কিন্তু এসে ওখানে বুঝে নেবো। আমি 1 নম্বরের জন্য ফেল করেছিলাম, উনি এলেন, পুরো দেখলেন যেখানে উনুনটা জলে, একদম চোখটা নিচে নিয়ে চলে গেলেন, নিচে নিয়ে গিয়ে বললেন উনুনের ধোঁয়াটা উপর থেকে আসে নিচ থেকে যায়, তো নিচটা ওয়েদারিং করিস নি কেন? আমি সত্যি কান মুলছি, বা সেই ভুলটা আমার ছিল আর কি, আমার ওয়েদারিংটা হয়েছে উপর থেকে হয়েছে, যে কালো হয়ে গেছে যেখানে হয় আর কি। তো আমি জানি দেখা যাবে না, বলছিলাম না যে ভালো জায়গায় কাজটা যে দেখা যাবে না প্রশ্ন নয়, তুমি করে রাখবে। মানে আমি জানি যে 1 ফিট 1.5 ফিট উপরের একটাতে ধুঁয়ো যাওয়ার কথাই নয়, মানে দেখা যাওয়াই কথা নয় আর কি, কিন্তু বলে ওটা করিস নি কেন তুই? তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আমি সৌমিতদার কাছে শিখেছি। তারপর সৌমিতদার সব ছবি মানে পাগলের মতো গিলে খাই আমি। হ্যাঁ, আজও গিলে খাই, কোনো রেফারেন্সিং দরকার পড়লে আজও গিলে খাই আমি পুরো। এরপর চিঙ্কুদা। চিঙ্কুদা আমি খুব অল্প সময় পেয়েছি, কারণ আমি যখন গৌতম দার থেকেই চিঙ্কুদা আমাকে নিয়ে গেছিল, তখন 52 এপিসোড হচ্ছে, চিঙ্কুদা আর্ট ডিরেক্টর, আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর কি। ওই সময়টা আমি খুব ঋতুদার খুব কাছ থেকে দেখেছি, ঋতুদার কিভাবে সেট সাজায়। তো চিঙ্কুদার মধ্যে একটা খুব, চিঙ্কুদার যে স্পিরিটটা, চিঙ্কুদার যখন কাজ করে তার যে একটা সে থাকে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং মানে হয় না যে খুঁতখুঁতে, যেটা নিখুঁত করার জন্য, যদি না হয় ওটাকে ভেঙে দাও, ওটাকে আবার নতুন করে করো, এই যে বলার সাহসটা, এটা একটা বড় জায়গা আমি প্রথম পেয়েছিলাম, যে না মানে নির্ভয়ে কাজ করতে হবে। নির্ভয়ে কাজ করার জন্য আমি মনে করি যে চিঙ্কুদার যে স্পিরিটটা, সেটা আমার কাছে একটা বড় পাওয়া আর কি। আর আমার এখন যারা কাজ করছে, একজন দুজনে বললে হবে না, এখন কিন্তু অনেকেই ভালো কাজ করছে। তার মধ্যে আমারই সমসাময়িক কৌশিক এবং বারিক, ওরা দুজন মিলে একসঙ্গে কাজ করতে, এখন আলাদা কাজ করে, ওরা কিন্তু বেশ ভালো কাজ করছে। মানে মানে আমি মাঝে মাঝে ঈর্ষা বোধ করি আর কি ওদের কাজ দেখে আর কি। মানে বারিকের কয়েকটা কতগুলো ছবি দেখলাম আমি, বেশ ভালো কাজ হয়েছে। কারণ ওরা ওদের মতো, মানে ওরা আমার, আমি আমি যখন ইন্ডাস্ট্রি থেকে আসি প্রথম, তারপর ওদেরকে আমি টিভি থেকে যখন আমি প্রথম এলাম হায়দ্রাবাদ থেকে, তখন বারিক আমাকে প্রথম অ্যাসোসিয়েট হিসেবে আমার সঙ্গে কাজ করতে শুরু করে। তো বারিকের মধ্যে এই স্পিরিটটা আমি দেখেছি, যে একটা নিখুঁত ভালো কাজ করার যে গুণটা, এবং মানে প্রোডাকশন ডিজাইনিংটা যে লোকে নজর করবে, সেই জায়গাটা বারিকের বেশ ভালো। এবং আনন্দ, নাফিজা, বাবলু, হ্যাঁ, এরা খুবই ভালো কাজ করছে, এবং বেশ বড় বড় ক্যানভাসে ওরা কাজ করছে এখন। আমার খুব ভালো লাগছে যে, এবং আমার কাছে এখন যারা আছে, এরা আগামী দিনে হয়তো 2026-27-এর মধ্যে এরা আবার প্রোডাকশন ডিজাইনার হয়ে যাবে। মানে আমি কাউকে অ্যাসিস্ট্যান্ট তৈরি করি না, আমি প্রোডাকশন ডিজাইনার তৈরি করি। যখন ধরো একটা ছবির জন্য ডাক পাই, তখন ফার্স্ট আমার প্রশ্ন থাকে ডিওপি কে। আর আমাদের কলকাতা শহরে যদি হাতে গোনা এরকম আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার রয়েছে, তেমনি হাতে গোনা কিছু ডিওপিও আছে, এর বেশি তো আর কিছু নেই। খুবই সহজ হয়। আজকে আমরা একসাথে বড় হয়েছি, শ্রমিকের সঙ্গে তো আমার শুরু, আর শ্রমিকের শুরু মোটামুটি কাছাকাছি, এবং আমাদের একসঙ্গে বড় হওয়া, ওর সঙ্গে জিলিংটা আমার খুব ভালো হয়, এবং ও আমাকে পেলে খুব খুশি হয়, এবং আমি ওকে পেলে খুব খুশি হই। ডিওপি এর সঙ্গে আমাদের যদি কম্বিনেশন ঠিক না থাকে, তাহলে ছবিটা না ঠিক দেখতে লাগে না। আমার যেরকম প্রথম ছবি ছিল প্রহর, তো প্রহরে অম্লান ছিল ক্যামেরাম্যান। তো আমরা প্রতিদিন রাত্রিবেলা প্যাক আপের পর ওই সেটেই বসে থাকতাম, সবাই চলে যেত, কালকে আমরা কি দেখব, কালকে আমরা একটা পড়ন্ত 2 ফুট দেখব। তো আমরা তিনজন বসে আছি, ডিরেক্টর, ডিওপি, আমরা তিনজন বসে আছি, অম্লান, সুভদ্র।
তো বললো সবাই 4টে করে আমরা আইটেম বলবো, ইমেজ বলবো। তো এই 4টে ইমেজ বললাম, অম্লান 4টে বললো, ডিরেক্টর 4টে বললো, বলে এবার আমরা ঠিক করলাম যে আমরা টোটাল 8টা বা 6টা শুট করবো আর কি। আমার দেখা পড়ন্ত দুপুর, অম্লানের দেখা পড়ন্ত দুপুর, এবং ডিরেক্টর পড়ন্ত দুপুর বলতে কি চাইছে দেখতে, এবং তার সঙ্গে এই গল্পর যে বয়ে যাওয়াটা সেটা কতটা রিলেটেড সেটাও একটা ভাবার বিষয় আছে। হ্যাপিনেস আছে, না জাস্ট একটা দিন কেটে যাওয়ার মতো দিন, না একটা গতি, হাওয়া, এই যে বিষয়গুলো, তো এইখানে একটা বিশাল ভূমিকা থাকে। আর ওই ছবিটা আমরা নিজেদের প্রথম ছবি ছিল, মানে আমার একটা মজা হচ্ছে যে আমার ফার্স্ট ফিল্ম, সুবোধের ফার্স্ট ফিল্ম ছিল এবং অম্লানের ফার্স্ট ফিল্ম ছিল। তো আমরা একদম মানে 3 বন্ধুর মতো আমরা এটাকে নিজেদের ছবি বলে আমরা একদম ওইভাবেই আমরা রিলেটেড। আজকে তো এই রিলেশনশিপটাই বন্ধ হয়ে গেছে, বেশি প্রফেশনাল হয়ে গেছি আমরা। আমাদের প্যাক আপের পর তাড়াতাড়ি বাড়ি যাওয়ার খুব তাড়া থাকে আমাদের সবারই। তো এই আলোচনাগুলো আর এখন হয় না, মানে হওয়ার সুযোগই থাকে না আর কি। আমি ডিওপি হিসেবে অভিজ্ঞতাকে পেয়েছি, খুব অল্প পেয়েছি, মানে কিছু বিজ্ঞাপনে পেয়েছি আর 2-1টা আমাদের বাংলা ছবিতে পেয়েছি আর কি। শুভঙ্কর তো বেশ কয়েকটা কাজ করি শুভঙ্করের সঙ্গে। শিষ্যর সঙ্গে আমার একটা ভালো গল্প মনে পড়ে যাচ্ছে এরকম। তো অপর্ণা সেনের ছবি সারি রাত, আহ, ওটা হিন্দিতে হয়েছিল। তো দিদির যেটা আমার ব্রিফ ছিল আর কি, যেটা লোক সমস্ত কিছু জমিয়ে রাখে, তার স্মৃতি জমিয়ে রাখে। তো একটি কাপেল, প্রেজেন্ট টাইমে নিউ কাপল, তারা প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে তারা হঠাৎ করে তারা এই বাড়িতে ঢুকে পড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য। গিয়ে তারা একটা অদ্ভুত তাদের ফিলিংস, এটা কি মানে মিউজিয়াম নাকি এটা পাগল না কার বাড়িতে ঢুকেছে আর কি, এরকম সবকিছু রয়েছে। তো সেটটাকে না আমি নাটকের মতো করেছিলাম আর কি। আমি সেটটা সবকটা দেয়াল যে একদম টান টান করে একদম রেক্টাঙ্গুলার শেপ বা স্ট্রেট লাইনে গেছে তা নয়, আমি দেয়ালকে ভেঙে দিয়েছিলাম, ফাঁকা রেখেছিলাম। হ্যাঁ, মানে ওরকম নয় আর কি, ভীষণ অ্যাবস্ট্রাক্ট একটা চেহারা দিতে চেয়েছিলাম আর কি। পরের দিন শুটিং, তার আগের দিন সকালবেলায় দিদি ঢুকেছে, শিষ্যও ঢুকেছে, তখন লাইট হয়নি। তো ঢুকে দিদির কোনো একটা জায়গায় মনে হচ্ছে ঠিক জমছে না, ঠিক যেভাবে ভেবেছিল সেভাবে সেটটাকে পাচ্ছে না। তো দ্যাট টাইম শিষ্যের সঙ্গে আমার চোখাচোখি হলো, বললো দিদি তুমি চিন্তা করো না, কালকে আমরা এটা করে দেবো ঠিক। এবার শিষ্য কোন জায়গায় দেখতে পাচ্ছে আর দিদি কি চাইছে এটার মধ্যে আমি খুব দ্বন্দ্বে ছিলাম। বল চল আমরা কফি খাই। তো আমরা তারপর ফ্যাব ইন্ডিয়া এসেছিলাম, কিছু কাপড় টাপড় কেনার ছিল। ওই একটা সিনও ছিল এরকম, একটা ওয়াল, কাপড়ের ওয়াল। ও লাইটটাকে এমনভাবে করেছিল যখন একটা ক্যারেক্টার পাস করছে ওটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, ক্যারেক্টার যেই পাস করে গেল ওটা সলিড হয়ে গেল। এটা পুরোটা লাইটের খেলা ছিল, আমাকে জাস্ট ওই কাপড়টাকে সাপোর্টটা দিতে হয়েছিল ওকে আমার। এটা আমি অদ্ভুত জিনিস শিখেছিলাম যে কি করে সম্ভব লাইটটা সুইচ অন অ্যান্ড সুইচ অফ করে ব্যাক লাইটটা ফ্রন্ট লাইটে কনভার্ট হয়ে গেল। দ্যাট টাইম এই ফরমেশনটা তৈরি হলো আর কি, শ্যাডো থেকে রিয়েল হয়ে গেল। এইভাবে আমার কফি খেতে খেতে শিশু আমাকে বললো তন্ময় পুরো সেটটা তুই স্টিল লাইফ করে দে, এক একটা জোন এক একটা স্টিল লাইফ, তো স্টিল লাইফ নিয়ে বলতে হবে না, বোঝাতে হবে না। আমি যাই বুঝে গেছি কি বলতে চাইছিস। ঠিক তাই পরের দিন সকালবেলা গিয়ে ঘন্টাখানেক লেগেছিল আমার, সেটটাকে আবার ড্রেসিং করলাম, পুরো পুরো একটা জোন তৈরি করলাম, মানে যেখানটা না ক্যামেরা লাগালি একটা ফ্রেম, একদম স্ট্যাটিক থাকলে একটা ফ্রেম, ক্যারেক্টার সে বসুক দাঁড়াক চলে যাক কিন্তু ওটার ফ্রেম পুরো এটাই কর। তারপর তো আমি যা করার করবো, ওইভাবে করেছিলাম। এবং ও লাইট করলো, তারপর দিদি এলো একটু বেলা করে, তারপর শুটিং আরম্ভ হলো। মনিটরে দেখে বললো যে জাস্ট ভাবা যাচ্ছে না, মানে আমি যেটা পাবো আমি কল্পনা করেও আসিনি। তো এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে ডিওপি রিলেশনশিপটা,
এবং আমাদের অনেক খুঁত থাকে। আমরা যেহেতু ওই কাপড়ের ওয়াল বা কাঠের ওয়াল দিয়ে আমরা সেট বানাই, তো আমাদের সেটে অনেক খুঁত থাকে, যেন 100% ঠিক হয় তাও নয়। একমাত্র বাঁচানোর জায়গা হচ্ছে গিয়ে এই ডিওপিরা। আমার মনে হয় যেটা বিজ্ঞাপনে কথা বলতেই হয়, সেই বিজ্ঞাপনটা রঙের বিজ্ঞাপন। মজা হচ্ছে গিয়ে দেয়ালটাতে আমাদের কাগজ লাগিয়ে আমরা রং মারি। এটা আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম। মানে এই ভুলটা যে কোনোদিন আর করবো না, মানে আমি মানে ঠিক আছে, চোখে জল চলে কি করে আমি মেকআপ করবো। যেই লাইট হয়েছে প্রত্যেকটা কাগজের জয়েন্ট দেখতে পাচ্ছি আমি। তখনও শ্রমিক আসেনি, শ্রমিক ক্যামেরাম্যান ছিল। আমি বলছি যে তাহলে আরেকবার রং মেরে নেবো, আরেকবার। ডিরেক্টর খুব টেন্স হয়েছে, তোমার এটা দেখা যাবে না তো? আমি বললাম, দেখা তো যায় না, কারণ আমি এত ছবি করেছি, এত সেট লাগিয়েছি, কোনো তো দেখা যায়নি। আমি আশা করছি দেখা যাবে না। তো শ্রমিক এলো, শ্রমিককে আসা, শ্রমিক এরকম একটা বিপদে পড়ে গেছি বস, আমি কাগজের জয়েন্ট দেখতে পাচ্ছি আমি। তুমি টেনশন করছো কেন? আমি আছি তো, আমি জানি তুই আছিস, সেই জন্যই আমি তোকে বললাম, কারণ তুই নাহলে আমার বাঁচাতে পারবি না। মানে আমি তো মরে গেছি পুরো মনে হচ্ছে। আর মানে ওয়ালের মানে পেন্টেরই বিজ্ঞাপন আর কি। কি করি বলে, তোমার তো তুমি কিছু চিন্তা করো না, আমি ঠিক করে দেবো। বিশ্বাস করবে না, মানে মানে ও বসলো, ও লাইট গুলোকে জাস্ট একটু কটার কারেকশন করলো, ও লেন্সের ফিল্টার ইউজ করলো, ওয়ালটা স্মুথ হয়ে গেল। আমি তো ডেটটা দেখো ঠিক হয়ে গেছে, দেখো মনিটরে দেখো তুমি, ঠিক লাগছে, ঠিক লাগছে না? আমি হ্যাঁ ঠিক লাগছে একদম। এই যে বাঁচাটা, আমাদের ত্রাণকর্তা থাকে ওই ডিওপিরা, একদম। ওই জন্য আমি প্রথমেই আমার ডিওপিদের সঙ্গে বন্ধুত্বটা ভীষণ প্রয়োজন লাগে। এবং আজও যারা কাজ করছে, আজও নতুন গ্রুপ এসছে ইন্ডাস্ট্রিতে, যারা আমাদের থেকে অনেকটাই ছোট, তারা এখন কাজ করছে, তাদের সঙ্গে আমি কাজ করছি। তাদের সঙ্গে তারাও মানে ভীষণ হেল্পফুল, এবং তারাও আমার কাছে সাজেশন চায়, এবং আমিও তাদের কাছ থেকে বলি, ভাই এটাকে এটা এভাবে কর, তাহলে আমি বেঁচে যাবো আর কি। এটা আমার দুর্বলতা রয়েছে আর কি, এটা আমি করিনি। তো এইভাবেই চলে আমাদের কাজটা। এটাই আমাদের মানে সম্পর্কের গল্প বললাম আর কি।